बेताब सा मोहब्बत का तू इनकलाब है। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বড়দিন তোমাদের খুব ভালো কাটুক। আজ ডিসেম্বরের 30 তারিখ, অলমোস্ট বড়দিন শেষ হতে যাচ্ছে, নতুন বছর আসছে। নতুন বছরের আগাম শুভেচ্ছা, নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, এই শুভকামনা রইল। আর থামলেন দেখে বুঝতেই পেরেছো যে এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। এখন গাড়িতে বসে শুটিং করছি, তার মানে এই নয় কিন্তু আমি গাড়িতে কোথাও যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল এটা আমার পছন্দের স্টুডিও, তো আমি এখানেই ব্লগটা কন্টিনিউ করছি। ব্লগটা অর্ধেক শ্যুট হয়ে রয়েছিল। আমি 16 তারিখ গিয়েছিলাম গাড়ির থার্ড সার্ভিসিংয়ে। তো সার্ভিসিংয়ে গিয়ে কি কি অভিজ্ঞতা হলো, আমরা একটা মিথ সবাই বিশ্বাস করি, আর যেটা আমি নিজে দেখে এসেছি, যে ফরচুনারের সার্ভিস কস্ট খুব কম, 7,000 8,000-এ সার্ভিস হয়ে যায়, যেটা আমি নেওয়ার আগে পর্যন্ত বলতাম। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? এবারে কিন্তু ডিফারেন্ট অভিজ্ঞতা হয়ে গেল। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, এখনই সাসপেন্স রিভিল করে দিলে তো সব শেষ। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ব্লগটা খুব সিরিয়াস হতে চলেছে। গুড মর্নিং বন্ধুরা, অ্যাকচুয়ালি আজ আমি যাচ্ছি গাড়ির থার্ড সার্ভিসিং। 20,000 কিলোমিটার রান হয়ে গেছে। আমি লাদাখ যাওয়ার আগে অ্যাডভান্স সার্ভিসিং করে নিয়েছিলাম 6,000-এ, যেখানে 10,000-এ হওয়ার কথা ছিল। তো সেই অনুযায়ী আমার 16,000 16,500-এ হওয়ার কথা, কিন্তু কি বলবো, এতটাই সময়ের অভাব প্লাস এতটা ব্যস্ততা ছিল যে আমি কিছুতে আর করে উঠতে পারিনি। তো এখানে 3-4 হাজার এক্সট্রা টানা হয়ে যাচ্ছে। যদিও আমি এটা রেকমেন্ড করি না, পছন্দও করি না, গাড়ির ব্যাপারে আমি খুব কেয়ারফুল, কিন্তু এবারে হয়ে গেল। তবে একটাই ভরসা, সিনথেটিক মোবিল দেওয়া আছে, অতটা চাপ নেই। তবে যেটা চাপ হচ্ছে সেটা আমি লাদাখ থেকে ঘুরে আসার পরে সার্ভিসিং আর করাইনি। তারপর আবার সিমলিপাল গেলাম, দুটো জায়গাতেই প্রচুর ডাস্ট। সিমলিপালের তো লাল ধুলো এখনো গাড়িতে এদিক ওদিক লেগে রয়েছে, লাদাখের তো ছিলই। তো সেক্ষেত্রে এয়ার ফিল্টারটা কিন্তু পরিষ্কার করা জরুরি। আমাদের বডিতে যেমন নাক জাম হয়ে গেলে আমাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, গাড়ির ক্ষেত্রেও কিন্তু এয়ার ফিল্টার যদি জাম থাকে সেক্ষেত্রে গাড়িতে অক্সিজেন যাওয়াতে সমস্যা হয়। সেই জন্য এয়ার ফিল্টারটা পারলে নিজেরা ক্লিন করে নিতে পারো। এয়ার ফিল্টার ক্লিন করা খুব একটা জটিল টেকনোলজি নয়, নিজে করা যায় চাইলে। যে আমার বুক করা ছিল 10টার সময়, অ্যাকচুয়ালি 10টার সময় এন্ট্রির কথা। আমি আজ 15-20 দিন আগেই বুক করেছিলাম, কিন্তু তারপরে আবার রিশিডিউল করে 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 আর যেতে পারিনি। তো যাই হোক, কালকে আবার হঠাৎ করে বুক করালাম, যে আজকে দেখছি টাইম হচ্ছে, তো আজকে গিয়ে করেই নিচ্ছি। তো তাড়াতাড়ি যেতে হবে, রাস্তায় যেতে বেশি কথা বলবো না, তাই শুরুটা এখানেই করছি। আর ঝাড়গ্রামের ট্রাফিকের কথা বলে লাভ নেই, বাড়ি থেকে শুরুর থেকে আমি পড়তে পারি না একটাই কারণে, এত টোটো, মানে কি বলবো, এরা এদিক থেকে ঢুকে যাচ্ছে ওদিক থেকে ঢুকে যাচ্ছে, গাড়ির সেন্সার টিক টাক আওয়াজ করছে, আর ছাতিতে যেন ধুক ধাক আওয়াজ হচ্ছে, ধাক্কা লাগছে, সত্যি বলছি, কখন ছুঁয়ে দিবে তার কোনো ঠিক নেই। যাই হোক, এর সেন্সারটা খুব স্ট্রং, যার জন্য একটু সামনাসামনি আসলেই ও আওয়াজ দিতে আমি সচেতন হয়ে যাই। কিন্তু কি বলতো, ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছি, তার মধ্যে দিয়েও গলে যাচ্ছে সাইড দিয়ে। কি বলবো এই টোটোগুলোকে, বলার কিছু নেই, এরকম করবেই আর চলতেই থাকবে। নিজেদেরকে নিজের জিনিস বাঁচিয়ে চলতে হবে, এটুকু আমি জানি। সত্যি কথা বলতে কান ফান সব লাল হয়ে থাকে যতক্ষণ ট্রাফিকের মধ্যে থাকি, টেনশনে। তারপরে বেরিয়ে আসলে এই এখন একটু ফ্রি লাগছে, এখানে একটা বড় নিঃশ্বাস টেনে নিয়ে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। তো চলো, আজকের দিনটা শুরু হোক, ভালো কাটুক সবার। আমারও কিরকম কি এক্সপিরিয়েন্স হচ্ছে 20,000 সার্ভিসিং এ, কত কি খরচা হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। আর কত কি খরচা আছে দেখো, খরচার ব্যাপারে আসছি পরে, আবার যেতে যেতে কথা বলবো। তো এখন ব্লগটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা, মন মানলো না, এখানে দাঁড়িয়ে যদি না নামি, একটু ফ্রেশ অক্সিজেন না নিই। জায়গাটা অদ্ভুত সুন্দর। বাইরে থেকে লোক আসলে কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে, ভিডিও টিডিও তুলে। অনেক লোককে দেখেছি, অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। চলো, আজকের দিনটা শুরু হোক, খুব ভালো হবে, সবার দিন খুব ভালো কাটুক। আর তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ ব্লগগুলোতে, তার জন্যই ইন্সপায়ার্ড হয়ে তোমাদের জন্যই ব্লগ বানানো। তো বন্ধুরা, বেজে গেল 10:04। দেখো, এই জায়গাটা খুব সুন্দর, তাই এই জায়গাটা শ্যুট না করে থাকা খুব মুশকিল। আর এই লাল উইন্ডচিলারটা কেমন লাগছে বলো? অ্যাকচুয়ালি দেখো, বাইরে এখন 22 ডিগ্রি টেম্পারেচার, তো হিসাবে খুব একটা প্রয়োজন নেই, তবু নিয়ে নিলাম এই কারণ আজকে আমার দুটো জিনিস করার ছিল। এক হচ্ছে গাড়ির যে সেরামিক 3টে স্টেপ হয়, তার ফার্স্ট স্টেপটা আমার হয়েছিল, সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ বাকি, যেটা টোটাল টাইম স্প্যান হচ্ছে টোটাল 1.5 বছর। তো আমার টাইম হয়ে গেছে, কিন্তু প্রথমে ভেবেছিলাম তাহলে আজকে গাড়িটা রেখে দিয়ে চলে আসবো, 2 দিন টাইম লাগাবে ওরা। তারপরে যেটা ভাবলাম যে একটু কাজ আছে, ঠিক আছে, জানুয়ারিতে গিয়ে করাবো। তো সেই হিসেবে যখন আসার সময় আমাকে বাসে আসতে হতো, তো সেই চিন্তা ভাবনা করে আমি এটা করে নিয়েছিলাম আর কি। কিন্তু এখন মনে হচ্ছে যে না পড়লেও কোনো সমস্যা নেই, কারণ গাড়ির ভিতরে প্রয়োজন নেই, যেহেতু গাড়ি আমি আবার ফেরত নিয়ে আসবো। তো কালারটা কেমন লাগছে বলো? অ্যাকচুয়ালি এটা কিন্তু অন্য পারপাসে নেওয়া, এটা নিয়েছি স্পিতি যাওয়ার সময়। দেখো, আছে অনেক, কিন্তু তখন আর পাওয়া মুশকিল, তখন মার্চের সময়, তখন আর পাওয়া মুশকিল। সেই জন্য কালারটা ভালো লাগতে নিয়ে নিয়েছি আর কি। অ্যাকচুয়ালি প্রপার রেড নয়,
একটু চেরিজ টাইপের কালারটা, খুব মিষ্টি কালারটা। তো যাই হোক, এটা নিয়ে আবার পরে কথা হবে। যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি এর আগে যখন লাদাখ যাওয়ার আগে করালাম অ্যাডভান্স সার্ভিসিং, যেটাতে আমি মোবিলও চেঞ্জ করেছিলাম, কারণ আমার একটাই কনসার্ন ছিল যে আমি যখন ঘুরে আসবো তখনকে 10,000 হয়ে যাবে। তো নতুন গাড়ি আর ফার্স্ট মোবিল, প্রথমবারের মোবিলটা ওরা চেঞ্জ করে না, তো সেই হিসেবে মোবিলটা চেঞ্জ থাকলে আমার আর কোনো সমস্যা নেই, টেনশন নেই। ওরা যদিও বলেছিল স্যার 1-2 হাজার বেশি চললে কিছু যায় আসে না, কিন্তু আমি একটাই চিন্তা করলাম, ফার্স্ট ইঞ্জিন অয়েল যেটা হচ্ছে প্রথম 10,000 পর্যন্ত গাড়ির ইঞ্জিন কাটিং হতে থাকে গাড়ি স্মুথ হওয়ার জন্য। তো সেই কাটিংগুলো ওই অয়েলের সাথে মিক্স হয়, যার ফলে কিন্তু পরবর্তীকালে ফ্রিকশানের অনেক ব্যাপার আছে টেকনিক্যাল, যেগুলো অতটা টেকনিক্যাল টার্ম আমার পক্ষে বলা সম্ভব নয়। তো যেটা বোঝানোর চেষ্টা করছি, যেটা পরবর্তীকালে ইঞ্জিনের ক্ষতি করতে পারে। তো সেই হিসেবে আমি চেঞ্জ করে গেছিলাম আর কি। তো সবাই বলে, বিশেষ করে বিকাশ দয়াল অ্যাড অনেক দেখেছি, ওর ব্লগ তো দেখি, ফলো করি, ওর থেকে ইন্সপায়ার্ড। তো 8,000 হয়ে যাচ্ছে, 10,000 হয়ে যাচ্ছে, তখন আমার লেগেছিল 12,000। যদিও তার কিছু কারণ আছে, প্রপারলি যেগুলো দরকার ছিল না আমি সেগুলো করেছিলাম, হুইল ব্যালেন্সিং, হুইল অ্যালাইনমেন্ট, হ্যাঁ, যেগুলো ওরা বললো স্যার এই গাড়িতে এখনই এসবের দরকার নেই। তবু ওই যে বলে না, মনের মধ্যে একটা খচখচানি, গাড়ি নিয়ে একটু বেশি কনসার্ন, তো করেই নিয়েছিলাম। কারণ রাফ ট্রেনে যাব, কেমন রাস্তা, কি রাস্তা, এতটা রাস্তা যাব, যদি সামান্যতম কোনো রকম কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে টায়ার নষ্ট হবে, সেই চিন্তাভাবনা থেকে করেছিলাম। কিন্তু দেখো, ওইখান থেকে ঘুরে এসেছি, সিমলিপালেও যথেষ্ট বাজে রাস্তা, মানে কি বলবো, আমি তো নেক্সট টাইম গেলে নিজের গাড়ি আর নিয়ে যাব না, আমি ওই সাফারি গাড়ি বুক করব। তার কারণ হচ্ছে দেখো, অ্যাডভেঞ্চার খুব ভালো লেগেছে, কিন্তু সাইডগুলোতে যে এই যে ঝোপঝোপ টাইপের দেখছো না, এগুলো এখানে রাস্তাটা খুব ন্যারো, আর প্রত্যেকটা গাড়ির সাইডে লেগে গেছে। আমারও নতুন গাড়ি, আর একটা গাড়ি তো 1 মাসের পুরনো, তারও হয়েছে, যদিও তার রেড কালার এতটা বোঝায় না, কিন্তু আমার ব্ল্যাকের উপরে স্পষ্ট বোঝা যাচ্ছিল। মন তো খুব খারাপ হয়ে গেছিলো ওই ট্রিপে গিয়ে। তারপরে ঘুরে এসে যাই হোক, ধোয়াধুয়ির পরে অতটা কিছু নেই, আর বিশেষ করে এই সেরামিক বা পলিশের পরে এটা বাকিটাও থাকবে না। কিন্তু গাড়ি তো ভাই, গাড়ি খুব কাছের আর কি, তো সেই হিসেবে আমি তো প্রেফার করবো না। তো দেখো, ওই রকম জায়গা থেকে ঘুরে এসেও কিন্তু না তো কোনো রকম কোনো টার্ন আছে, না কোনো দিকে ব্যালেন্স ডিস্টার্ব হয়েছে, কোথাও কিছু হয়নি। তো সেই হিসেবে এই গাড়ি খুব রাফ অ্যান্ড টাফ। হ্যাঁ, গাড়ি নিয়ে কোনো টেনশন নেই, এত অল্পতে কিছু হয় না, তবু হার্ড আর্ন মানি আর খুব শখের। তো চলো বন্ধুরা, এখন রাস্তায় অনেক বকবক করলাম, কি যে বকবক করলাম, এতটা রাস্তা চলে আসলাম, যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, रास्तों से मेरी गहरी यारी हो गई जो फर्ज से भरा। বন্ধুরা, এখন বাজলো 10:25, জাস্ট 2-3 মিনিট আগে টয়োটার শোরুম থেকে ফোন চলে এলো, কত দূরে, 10টায় অ্যাপয়েন্টমেন্ট আছে আমার, এখন ফাঁকা আছে স্যার, তাড়াতাড়ি চলে আসুন। আমি ঢুকছি 20 মিনিটের মধ্যে। কিন্তু মজার ব্যাপার হলো যেটা, যে দেখো পিরিয়ডিক্যাল সার্ভিসিংয়ে আমি তো যাচ্ছি, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, এমনি গাড়িতে অ্যাজ কোনো সমস্যাও নেই। একটা জিনিস বলবো ভেবেছিলাম, সেটা হচ্ছে যে রাইট সাইডের উইন্ডো থেকে একটু ভাইব্রেশন টাইপের একটা আওয়াজ আছে হালকা, হয়তো কোথাও টাইট করলে ঠিক হয়ে যাবে। তো মজার ব্যাপার কি জানো তো, বাড়ি থেকে বেরোনোর সময় পাচ্ছিলাম, তারপরে 1-2 কিলোমিটার চালানোর পরে সে আওয়াজ গায়েব। বহু চেষ্টা করলাম, খারাপ রাস্তায় ফেলে, হ্যাঁ, লো আরপিএমে হাই গিয়ার দিয়ে যাতে ভাইব্রেট হয় গাড়ির বডি, কোথাও কিচ্ছু নেই, জাস্ট গায়েব। যেমন হয় না, ওই পেশেন্ট ডাক্তার দেখাতে যাওয়ার আগে ঠিক হয়ে যায়, আমার গাড়িও কোনো সমস্যা নেই, জিরো প্রবলেম। গিয়ে বলবোটা কি, ওরা তো বুঝতেই পারবে না, বলবে কোথায় স্যার সমস্যা। এর আগের বারেও সেম বললাম, দেখুন না একটু ভাইব্রেশন সাউন্ড আছে মনে হচ্ছে, চালালো, কোথাও কিচ্ছু নেই। ব্যাস আমি চালিয়ে আসার পরেও আর পাইনি, কোথাও কিছু নেই। কি জানি কোনো মিস অ্যাডজাস্টমেন্ট থাকে, কি অ্যাডজাস্ট হয়ে যায় চালাতে চালাতে, কিছু ম্যাজিক নাকি কে জানে।
আমি এই কথাটা আগের বারে যখন আমার সাথে টেস্ট ড্রাইভে যাচ্ছিলাম আমি তখনও বললাম, ডাক্তারের সামনে এসে রোগী ঠিক হয়ে গেছে। এবারও দেখছি সেম, আর কিছু নেই বলার মতো। হাইওয়েতে চালাচ্ছি, স্বাভাবিকভাবে হতেই পারে হাইওয়েতে গাড্ডা গাড্ডা কোথায় যে আওয়াজ, ভাইব্রেশনের আওয়াজ আসবে, কিন্তু বিশ্বাস করো একটা চরম গাড্ডা যেখানে গাড়ি করবেই, সমস্যা না থাকলেও সমস্যা করবে, সেখানে পর্যন্ত কোথাও কিছু নেই। আমরা চলে এসেছি বালিভাষা টোল প্লাজাতে। এই টোল প্লাজা কিন্তু খুব বদনাম। আমার সাথে যদিও কোনো কিছু হয়নি, কিন্তু বেশ কয়েকবার ভাইরাল হয়েছে, বিভিন্ন লোকের সাথে ঝামেলা করে, মারপিট করে, থানা পুলিশ পর্যন্ত হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে দেখো কোথাও কোনো সাউন্ড কিচ্ছু নেই, কিচ্ছু নেই, জিরো প্রবলেম। অবশ্য ফরচুনার জিরো প্রবলেম গাড়ি। সমস্যা যেটা ছিল সেটা ওটা সমস্যাও নয়, হ্যাঁ, হয়তো বা উইন্ডো পুরোপুরি প্রপার না তোলার জন্য একটা আওয়াজ হতে পারে, কিছু হতে পারে, যাই হোক কিছু হতে পারে, যেটা পাচ্ছিলাম প্রপার, বাড়ি থেকে বেরোনোর সময় পাচ্ছিলাম। তো কি বলবো, কোথাও কোনো প্রবলেম নেই। এই ট্রাকগুলোকে একটু পেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা, যা বলছিলাম যে আমার প্রবলেম সলভ, কোনো প্রবলেম নেই, ওটা তো কথা হলো। আচ্ছা, আমি রেকর্ড করছি এখন আইফোন 15 Pro Max। এরও একটা মজার ব্যাপার হলো, দুদিন আগে ফোনটা আপডেট হয়ে iOS 26 হয়ে গেছে, আর ক্যামেরা সব দেখছি নতুন হয়ে গেছে। ফোন কিন্তু হালকা হালকা মনে হচ্ছে হিট হচ্ছে, মনে হচ্ছে, প্রপারলি জানি না, হয়তো সিটের উপরে রোদ পড়ছিল, রোদের উপরে রাখা ছিল বলে হয়েছে। ক্যামেরা কোয়ালিটি কি তারপর থেকে তো এই প্রথমবার রেকর্ড করছি, বুঝতে পারবো ডিগ্রেড করে দিল না আপগ্রেড করে দিল কে জানে। দেখো 16 নেওয়ার কোনো মানে হয় না, আর 17 ইচ্ছা ছিল, কিন্তু 17-এর যে মডেল দেখেছি আমার পছন্দ নয়, এর থেকে অনেক বেশি প্রিমিয়াম লাগে এটাকে। আর আমার কালারটা খুব সুন্দর, যেটা ডিপ ব্লু কালারটা, তো আমার সেই হিসাবে আমি চেঞ্জ করিনি। এবার 18 এলে দেখা যাবে। তো এখন আমার তো ভালোই চলছে, ফালতু কেন চেঞ্জ করবো বলো। তো চলো, যেতে যেতে আবার কথা হবে, দেখি পৌঁছানোর পরে কোনো সমস্যা থাকে কিনা। আর যেটা বলছিলাম যে আমি ভেবেছিলাম যে আজকে গাড়িটা রেখে দিয়ে চলে আসবো, 2-3 দিন ওদের কাছে থাকবে, কারণ দেখো সেরামিক করতে গেলে একটা প্রসেস থাকে, লং প্রসেস, গাড়ি তো সঙ্গে সঙ্গে ডেলিভারি করতে পারবে না। দেখো আমাদের এখানে গুপ্তমণি মন্দির চলে এসেছে, এটা খুব ফেমাস। যাওয়ার সময় এখন যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছি আর দাঁড়াবো না, আসার সময় কিন্তু দাঁড়িয়ে প্রণাম করে যাব, প্রত্যেকবার করি, এবারও করবো। দেখো এটা যার যার মনের বিশ্বাস। নতুন গাড়ি কিনলে লোক এখানে পুজো দিতে আসে, প্লাস হচ্ছে যখনই, আর এই হচ্ছে বিখ্যাত ব্যারিকেড, থাকবে ব্যারিকেড পাওয়া মানেই জানবে যে তুমি ওয়েস্ট বেঙ্গলে আছো। ওয়েস্ট বেঙ্গল ওয়েলকামস ইউ উইথ অল ব্যারিকেডস। এবার ভেবে দেখো, যারা এতে অভ্যস্ত নয়, আদার স্টেটের গাড়ি, এগুলো রাত্রেবেলায় এইসব ফাঁকা রাস্তায় 100-120 তো চালাবেই, হাইওয়ে স্পিড লিমিট যেটা, তারপর যদি এইসব ব্যারিকেডের মধ্যে পড়ে কি অবস্থা হবে ভাবো। তাই ওয়েস্ট বেঙ্গলে ঢুকলেই সাবধান। এত জায়গায় গাড়ি চালিয়েছি, কোথাও এরকম দেখিনি। আর কি কোথাও এইসব জিনিস নেই? সব জায়গায় সব কিছু আছে, কিন্তু এইরকম নেই। আর এটা তো কবে থেকে যে চলছে, লাস্ট মনে হয় সেই রাত্রেবেলা খড়গপুর এসেছিলাম, ব্লগ করেছিলাম, এই মন্দিরে দাঁড়িয়ে, গুপ্তমণি মন্দিরে তোমাদেরকে দেখিয়েছিলাম নতুন যে রূপটা, তখন বলেছিলাম এখনো এরকমই আছে। খালি ট্যাক্স 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 দিয়ে যাও, সার্ভিস এক্সপেক্ট করো। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। যেটা হয় আমার সাথে বারবার, সেটা হচ্ছে যে অনেক কিছু বলবো ভাবি, ব্লগ করবো ভাবি, বলার সময় আর কিছু বলার মতো থাকে না। দেখো হাইওয়েতেও টোটো ছুটছে। টোটো আমাদের ন্যাশনাল ভেহিকেলে পরিণত হয়ে গেছে। আমাদের বলবো না, খালি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই সব কিছুর উৎপাত বেশি। তোমরা জানোই, গাড়ি নেওয়ার সময় বলেছি যে বিকাশ দয়ালের ব্লগ দেখতাম, যখন থেকে ও ব্ল্যাক ফরচুনার নেয়, তখন থেকেই মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমিও কোনোদিন যদি নিতে পারি। তো যাই হোক, সেই স্বপ্ন সফল হয়েছিল। তখন ওর ব্লগগুলোতে বারবার দেখতাম যে 7,000-8,000 ফরচুনারের সার্ভিস করাচ্ছে। এই ব্যাপারটা পুরোপুরি সত্যি নয়, এটা হাফ সত্যি।
ঠিক আছে। ফরচুনারের সার্ভিস কস্ট কম, অবভিয়াসলি কম যদি অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করি, মানে এই লেভেলের 50-60 লাখ টাকা দামের একটা গাড়ি অন্য ব্র্যান্ডের যে সার্ভিস কস্ট হয়, যেমন আমার টাটা হ্যারিয়ার 26 লাখ প্রাইস ছিল ব্ল্যাক ডার্ক এডিশন, যার সার্ভিস কস্ট এরকম 17-18 হাজার আমার আসতো যখনই সার্ভিস করাতে যেতাম। এটা তো আমার ছিল থার্ড সার্ভিস ফরচুনারের, যেটা 20,000 কিমিতে, যার লেবার কস্ট ফ্রি, অনলি পার্টস যেগুলো লাগছে বা আদার্স যেসব কনজিউমেবল যেগুলো লাগছে সেগুলোতে খরচা লাগবে আর কি, লেবার চার্জ কিছু লাগছে না। তো তাতে কি কস্ট এলো, সেটা কি আদৌ সত্যি 7,000-8,000-এ সম্ভব সার্ভিস, সেগুলো নিয়ে কথা বলবো। যদিও এটা বলে রাখি, কথাটা পুরো সত্যি নয়, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে সার্ভিস কস্ট মাথায় হাত দেওয়ার মতো। তো সেটা আদৌ মাথায় হাত দেওয়ার মতো নাকি, এটার জন্য পুরো ব্লগটা দেখো বন্ধুরা। এটা মনে হচ্ছে খেমাশুলি পেরোলাম, হ্যাঁ খেমাশুলি। স্টেশনগুলোর কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সব চেঞ্জ হয়ে গেছে, যদিও বহুদিন যাবৎ ট্রেনে চাপা হয়নি। লাস্ট কবে চেপেছি মনে নেই। অ্যাপেল কিন্তু বহুত চালাক, ঠিক আছে, যেটা করেছে ফোন কিন্তু প্রচুর গরম হচ্ছে। এইটুকু সামান্য রেকর্ডিং করেছি তাতেই ফোন প্রচুর গরম হয়ে যাচ্ছে, যেটা আগে স্যামসাংয়ের প্রবলেম ছিল। স্যামসাংয়ে আগে হিটিং ইস্যু ছিল, কিন্তু লাস্ট 24 থেকে একদমই প্রায় গায়েব হয়ে গেছে, 25-এও নেই, একদমই নেই। কিন্তু অ্যাপেল সেই সব জায়গায় ফিরে যাচ্ছে, আর যার জন্যই কিন্তু স্যামসাং আস্তে আস্তে অ্যাপেলকে বিট করছে। এখন স্যামসাং অ্যাপেলের থেকে অনেক এগিয়ে গেছে। রিসেন্ট তোমার 17 লঞ্চ করার পরেই অ্যাপেলের মার্কেট অনেকটা ডাউন হয়ে গেছে স্যামসাংয়ের থেকে। আর হবে নাই বা কেন, মনোপলি একই রকম মানুষকে কতদিন বোকা বানিয়ে যাবে অ্যাপেল। হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটি ভালো, ঠিক আছে, সিকিউরিটি মেজার্স, এখন ওগুলোর দিক দিয়েও স্যামসাং অনেকটা অ্যাডভান্স। আমি কম্পেয়ার কেন করতে পারছি, আমার কাছে দুটোই আছে, কিন্তু আমার কাছে S25 আলট্রাও আছে, সেক্ষেত্রে আমি কম্পেয়ার করতে পারি। আর অ্যাপেলে হিটিং ইস্যু যদি দিয়ে দেয়, তার মানে কি বলতে চাইছে, এবার তুমি আপডেট করো, 17-এ যাও। তো এই জিনিসগুলো ঠিক নয়, বাট কী করা যাবে, আমরা কী করতে পারি, ব্যবহার করবো, আবার বকবো। তো চলো টাটা, এখন আর বেশি বকবো না, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। ফেরার সময় ডিটেলে আমি তোমাদের সাথে প্রত্যেকটা ব্যাপারে কথা বলবো, কত কী খরচা পড়লো, কী কী করলাম, কী কী না করলাম। আমি যেমন হুইল ব্যালেন্সিং তো করানোর দরকার নেই, কারণ আমার স্টিয়ারিং প্রপার, এত গাড্ডাতে চালিয়েছি, লাদাখে যে কোথায় কোথায় চালিয়েছি সেসব তো তোমরা ভিডিওতে দেখেইছো। সব জায়গায় তো ভিডিও করাও সম্ভব হয়নি, যেগুলো খুব টেনশনের জায়গা সব জায়গায় আমি ভিডিও করিনি। এমন একটা জায়গা ছিল যেখানে কোনো রোডই ছিল না, যেখানে নেমে যাওয়ার পরে মনে হয়েছিল গাড়িটা ওঠাতে পারবো তো, কিন্তু সেখানেও দিপিয়ে হেসে গেলে চলে গেছে। মানে জাস্ট শুধু বড় বড় পাথর, রাস্তা বলে কিছু নেই, রাস্তা ভেবে ভুল করে নেমে গিয়েছি। ওই প্যাংগং লেক থেকে ফেরার সময় নামবো একটা নিচু জায়গায়, যেখানে ইউটিউবে রিলস দেখেছিলাম নামা যায়, সেটা ভেবে ওখানে নেমে গেছি, কিন্তু ওটা রাস্তা ছিল, রাস্তা একটু ঘুরে ছিল, যেটা দিয়ে অর্পণ গেছিলো। তো সেই সব জায়গাতে চালানোর পরেও কিন্তু এর অ্যালাইনমেন্ট কোনো রকম কোনো কিছু হয়নি, একদম প্রপার। দেখো আমি হ্যান্ডেল ছেড়ে চালাচ্ছি, গাড়ি স্ট্রেট যাচ্ছে, কোথাও কিছু নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আগের বারে বোকারমির মতো করেছিলাম, তাতে আমার 3-3.5 হাজার টাকা এক্সট্রা গিয়েছিল, প্লাস মোবিল এর 5.5 লিটার কত লাগে প্রপার খেয়াল নেই, মোবিলটাও দাম বেশি। তো দেখা যাক, সিনথেটিক মোবিল যেহেতু টয়োটার নিজস্ব, তো এরপরে দেখা যাক কি এবারে কি না হয় না হয়, আমি তোমাদের সাথে সমস্ত ডিটেল শেয়ার করবো ফেরার সময়। তাই এখন আর বেশি বকছি না, তাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমার পৌঁছাতেও লেট হবে। বন্ধুরা, এরপর তো আমি সার্ভিস সেন্টার পৌঁছে গেলাম। সার্ভিস সেন্টার পৌঁছানোর পরে যেটা হয়, তোমাদেরকে তো বলতেই যাচ্ছিলাম যে ম্যাজিকের কথা, যে গাড়ি সার্ভিস সেন্টারে যাওয়ার পর যখন টেস্ট ড্রাইভে যাই, গাড়িতে কোনো সাউন্ড নেই। হতেই পারে কোনো ক্লিপ লুজ ছিল বা কিছু ছিল, যদিও কোনো ক্লিপ লুজ ছিল না, কি ছিল জানি না, মানে অদ্ভুত ব্যাপার। হালকা ভাইব্রেশন সাউন্ড একটা আসছিল, যেটা গায়েব। সার্ভিস সেন্টার পৌঁছানোর পর অলরেডি রাস্তাতেই গায়েব। চালানোর পরে যে আওয়াজ গায়েব, বহু চেষ্টা করলাম খারাপ রাস্তায় ফেলে, হ্যাঁ, লো RPM এ হাই গিয়ার দিয়ে যাতে ভাইব্রেট হয় গাড়ির বডি, কোথাও কিচ্ছু নেই, জাস্ট গায়েব। 1-2 বার পেয়েছি, তো সেটা খুব একটা হেডেক নয়। তবুও ওরা বললো যে ঠিক আছে, সেরকম তো কোনো সমস্যা নেই, তাহলে এই প্রেমিসেসের মধ্যেই গাড়িটা চালিয়ে দেখে নিন কি ব্যাপার আছে না আছে, ওদের যে মেন মেকানিক পার্সন আছে। আমি বললাম না, চলুন রাস্তাতে চালাই, গাড়ি এর মধ্যে চালিয়ে লাভ নেই। তো ওকে বললাম আমি যে এই ব্যাপার, তখন ও কি করলো, যতটা খারাপ রাস্তা হয় ততটা খারাপ রাস্তাতেই হাই গিয়ার, লো RPM, যাতে গাড়ি ভাইব্রেট করে ইচ্ছাকৃতভাবে, কোনো কিছুতেই গাড়িটা কোনো আওয়াজ বের করলো না। অদ্ভুত ব্যাপার। আমি হাসছি, আমি বললাম যে
গাড়ি যেমন রোগী ডাক্তারের কাছে গেলে ঠিক হয়ে যায়, গাড়িটাও কিন্তু সার্ভিস সেন্টার আসার আগে ঠিক হয়ে গেছে, কোনো সমস্যাই নেই। বলছে না স্যার হতে পারে, কোথাও হয়তো ক্লিপ টিপ থাকে তো সেগুলো কোথাও লুজ থাকতে পারে, আমি দেখে নিচ্ছি। তো যাই হোক সেরকম কিছু পাওয়া যায়নি, ওরা চেক টেক করেছিল, সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো আওয়াজও নেই, নর্মাল সার্ভিস হলো আমার। এরপর যখন আমি সার্ভিস অ্যাডভাইজারের কাছে যাই তখন আমাকে কি করা হয় যে এই জিনিসগুলো হবে, এই জিনিসগুলো হবে, অনেক কিছু লিস্ট দেখালো। আমি বললাম সবকিছু থরলি হবে? তো বলছে হ্যাঁ স্যার স্টেপ বাই স্টেপ হবে। সবই হলো, প্রায় 40 কিলোমিটার চালানো হলো গাড়ি, মানে টেস্ট ড্রাইভ হলো, কোথাও কিছু পাওয়া গেল না। 120-30 স্পিডে চালানো হলো, স্টিয়ারিং ছেড়ে চালানো হলো না, কোনো রকম কোনো গাড়িতে টান নেই, কোথাও কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নেই, জাস্ট নর্মাল পিরিয়ডিক্যাল সার্ভিস হবে। এরপর অ্যাডভাইজারের কাছে গেলাম, সে আমাকে সাজেস্ট করলো এই ব্যাপার। তো আমি এর আগে যে সার্ভিস অ্যাকচুয়ালি করানো ছিল 10,000-এ, সেটা আমি করেছিলাম 6,000-এ। তো 6,000-এই আমি করিয়েছিলাম, তখনই টায়ার রোটেশন করিয়েছিলাম, অ্যালাইনমেন্ট করিয়েছিলাম, হুইল ব্যালেন্সিং করিয়েছিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে, যখনই আমরা টায়ার রোটেশন করছি তখনই কিন্তু অ্যালাইনমেন্ট এবং হুইল ব্যালেন্সিং করা জরুরি। তার কারণ হচ্ছে কি, গাড়িতে যে টায়ারগুলো অলরেডি ফিক্স করা আছে সেগুলো তার ব্যালেন্সে আছে, যখনই আমরা অন্যদিকে অন্যদিকে করছি তখনই তার ব্যালেন্স কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে ওই দস্তা টাইপের কিছু একটা রিঙে দিয়ে সেটার ওয়েট মেনটেন করা, ব্যালেন্স করা, এগুলো করে ওরা। তো এই জিনিসগুলো করতে হয়। এবারে আমাকে যখন বললো, আমি বললাম আমি তো গাড়ি এত স্পিডে চালালাম, কোথাও কোনো টান নেই, এমনিতে আমার গাড়িতে কোনো টান নেই, কোনো সমস্যা নেই, লাদাখ ঘুরে এসেছি, সিমলিপাল ঘুরে এসেছি। অবাক লাগলো। হ্যাঁ, ওরা আমাকে কিন্তু 6,000-এর সময় বলেছিল স্যার এই গাড়িতে এখনই এসব কিচ্ছু লাগে না, কেন করাচ্ছেন? আমি বলি না, আমি করিনি, কারণ আমি 10,000 কিলোমিটার রান করব। তো হয়নি, 7,000 হয়েছে লাদাখ টু ঝাড়গ্রাম আপ ডাউন। তো সেখানে আর প্লাস পুরোটাই অফ রোডিং অনেকটা করেছি, এবং এমন এমন জায়গায় গাড়ি উঠিয়েছি যেখানে তো কেউ গাড়ি ওঠাতে সাহস করেনি, দুটো গাড়ি তো যায়নি। তো সেই রকম জায়গায় চালিয়েছি। তো এরপরে ধরো যদি কোনো রকম সামান্যতম ডিসপুটও থাকে হুইল ব্যালেন্সিং এর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু টায়ার নষ্ট করবে। একটা টায়ারের দাম 20,000 টাকা, তাই কোনো যুক্তি নেই। তো আমি সেই ভয়ে করিয়েছিলাম। তো এইবারে আমাকে যখন বললো যে স্যার করান, আমি বললাম আর একটা খুব অবাক জিনিস দেখো, এই জিনিসগুলো বাইরে করতে গেলে কম লাগে কিন্তু শোরুমে অনেক বেশি লাগে। যেমন হুইল ব্যালেন্সিং, টায়ার অ্যালাইনমেন্ট, টায়ার রোটেশন, এসব করে প্রায় 3-3.5 টাকা লেগে যায় টয়োটার শোরুমে করতে গেলে। তো আমি বললাম যে দেখুন আমার তো সবই ঠিক আছে, কোনো সমস্যা তো নেই। তখন ও বলছে দেখুন স্যার অ্যাকচুয়ালি পিরিয়ডিক্যাল সার্ভিসিংয়ে প্রত্যেক 10,000 অন্তর আমরা এমনিতেই টায়ার রোটেশন করি, টায়ার রোটেশন করলে হুইল ব্যালেন্সিং করাটা জরুরি। কিন্তু যেহেতু আপনি বলছেন যে আপনি করেছেন, কোনো সমস্যা নেই, না করলেও চলবে, তবে আমি সাজেস্ট করব দেখুন, কারণ এরপরে আপনি আবার নেক্সট 10,000-এ আসবেন, তখন কি যদি সামান্যতম কোনো সমস্যা থাকে যেটা এখন দেখা যাচ্ছে না, তার মধ্যে যদি কিছু আসে তখন আপনি বুঝতে পারবেন না বা তখন আপনি আসবেন না, তো সেই সময় কিন্তু আপনার টায়ার নষ্ট হবে। আমি বললাম কথাটা ঠিকই, তাই করে নিলাম। তো এখানে প্রায় 3-3.5 টাকা চলে গেল। আরও যেগুলো, যেমন অনেক জিনিস যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি, যেমন হচ্ছে টি গ্লসের একটা প্রোডাক্ট দিয়ে ওরা এসির ডাক্টগুলো ক্লিন করে, যেটাতে অনেকটা চার্জ নেয়, প্রায় অ্যাপ্রক্স 2,000-এর মতো। আরও খুচরো অনেক জিনিস আছে যেগুলো অ্যাভয়েড করা যেতে পারে। হ্যাঁ, এবার যদি আমি শুধু মোবিল চেঞ্জ করি, মোবিল আই গেস 5,500-6,000 টাকার মোবিল লেগেছে। এয়ার ফিল্টার সম্ভবত 1,400 কি 1,500 টাকার এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার আছে 500 কত, এরকম করে এই জিনিসগুলো, এগুলো তো আমার ম্যান্ডেটারি লাগবেই। আর যেগুলো এক্সট্রা, যেমন হচ্ছে এসি ডাক্ট ক্লিনিং, তারপরে হচ্ছে তোমার রাবার যে প্যাডগুলো রয়েছে, সেই প্যাডগুলোকে ওরা কি বলে ওটাকে, একটা কেমিক্যাল টাইপের কিছু একটা স্প্রে করে যাতে ওগুলো আরো সফট থাকে। আমাদের যে ডোর রাবার বিটগুলো রয়েছে, যেগুলো ডোরের সাইডে, উইন্ডো সাইডে, এগুলো সফট থাকে আর কি, যার জন্য একটা লুব্রিকেন্ট টাইপের ওরা স্প্রে করে, যেটা টয়োটার প্রোডাক্ট, টি গ্লসের প্রোডাক্ট। তো এইরকম অনেকগুলো জিনিস রয়েছে, যাবি হ্যান ত্যান অনেক কিছু রয়েছে, লম্বা একটা লিস্ট। তো এই লম্বা লিস্টটা যদি অ্যাভয়েড করতে পারো তাহলে কিন্তু তোমার ওই 7,000-8,000-এর মধ্যেই হয়ে যাবে। কিন্তু যেটা আমার মনে হয় পিরিয়ডিক্যাল সার্ভিসিং এর মধ্যে সম্ভব নয়। এগুলো করতে গেলে ওই যখন ওয়ারেন্টি পিরিয়ড আউট হয়ে যাবে তারপরে তুমি করতে পারো, সমস্যা নেই, তুমি এটা লাগাও, ওটা লাগাও, না লাগাও তোমার ম্যাটার। যদিও ওরা ফোর্স করেনি, আমি যখনই বলছিলাম যে আমি টায়ার অ্যালাইনমেন্ট না করলেও চলবে, তখন আমাকে বললো ঠিক আছে স্যার আপনি না করতে পারেন। তারপর ভাবলাম 14,000 চালানো হয়ে গেছে, 10,000 আসার কথা ছিল, আবার এরপরে যাবো স্পিতি, তো মাঝে তো আমি আর আসবো না, এমনিতেই সময় পাই না, তাহলে বেকার 2-3 হাজার টাকা দেখে লাভ নেই, তখন টায়ার নষ্ট হলে নিজেরই ক্ষতি, আবার এক্সট্রা খরচা লাগবে, তার জন্য আমি করেই নিলাম। এই সব মিলিয়ে লাস্ট পর্যন্ত তোমরা থাম্বনেল দেখে ভেবেছো যেটা, তার থেকে একটা শূন্য কম হবে আর কি। অ্যাকচুয়ালি 16,600 সামথিং আমার খরচা হয়েছিল, যেটা আমার মনে হয় ঠিকই আছে, এই গাড়ির একটা হিসেবে জাস্টিফাইডই। তবে 7,000-8,000 কথাটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। হ্যাঁ, পুরোপুরি সত্যি হবে শুধু যদি মোবিল চেঞ্জ করিয়ে চলে আসি। 16,000-এর মধ্যে অবশ্য 1,100-1,200 টাকার আমার ডিপিএফ আছে, যেটা আমি দুটো জারিক্যান বাড়ি নিয়ে চলে এসেছি এক্সট্রা, যেটা আমি রেখেছি, কারণ আমি বাইরের থেকে ভরাটা ঠিক মনে করি না, যদি কখনো লাগে বা কোথাও ট্রিপে যায় আমার সঙ্গেই থাকে, তো এখানে আনা রইলো আর কি, যদি লাগে আমি আবার ঢেলে নেব। এরপর বন্ধুরা শীতকাল, এমনিতেই তাড়াতাড়ি বেলা পড়ে যায়, গাড়ি পেতে পেতে প্রায় 6টা সন্ধ্যা হয়ে গেছিল। এরপর আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই।
আর ভেবেছিলাম তো আসার সময় ব্লগ করব, কিন্তু সত্যি কথা বলতে গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন, তার আগে অনেক নোংরা হয়েছিল, তো শিমলিপাল গিয়েছিলাম গেছিলাম, যদিও আমি নোংরা রাখিনি, আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু শোরুমের মতো পরিষ্কার তো করা সম্ভব না। তবে আমি একটা জিনিস দেখলাম, বারে বারে দেখছি টয়োটা যেন আরো অনেক বেশি ইমপ্রুভ করছে। এইবারে যখন গাড়ি আমার সার্ভিসিং এর পরে ওয়াশিং এ গেছে, ওয়াশিং চেক করার জন্য অ্যাকচুয়ালি একজন অ্যাডভাইজার আবার আলাদা রয়েছে, যে কিনা পুরো একটা লম্বা তোমার নিয়ন লাইটের মতো লাইট নিয়ে গোটা গাড়ির পাশে পাশে বুলিয়ে বুলিয়ে মানে একদম সামনে থেকে দেখছে যে স্টাফরা ঠিকঠাক ক্লিন করছে কিনা, কোথাও হাতের ছাপ রয়ে গেছে কিনা, কোথাও হয়তো মুছতে বাকি রয়ে গেছে, এতটাই ওরা ব্যাপারটাতে কেয়ার দিচ্ছে দেখলাম। আর লাস্টে তো একজন বলেই দিল, স্যার আপনি গাড়ি খুব ভালোবাসেন না। আমি বলি কেন বলুন তো? বলছেন না, যখন থেকে এসছেন দেখছি সার্ভিসিং এর সময়ও আরেকটা ব্যাপার রয়েছে, ওদের যে ওয়েটিং রুম রয়েছে সেখান থেকে পুরো গ্লাস এরিয়া দেওয়া রয়েছে, এবং তারপরেই হচ্ছে তোমার সার্ভিসিং যে এরিয়াটা সেখানে সার্ভিস হচ্ছে। আমি গাড়ি দেখছি প্রথম থেকে আর কি কি করছে না করছে। বলছে দেখলাম আপনি প্রথম থেকেই ওয়াচ করছেন। বলি হ্যাঁ, এটাই আর কি। তো ওরা বেশ কেয়ারফুলি কিন্তু গাড়ির যত্ন করে এবং একদম টিপটপ স্টেপ বাই স্টেপ গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ক্লিন করে হ্যান্ড ওভার করে। তো সেই যে ফিলটা আবার নতুন লাইক গাড়ি, এমনিতেই নতুন, দেখো 20,000 চলেছে ঠিক আছে, নতুন গাড়ি একদম নতুন লাইক ফিল, আরো নতুন যেন ফিল হচ্ছে এই শোরুম থেকে বার করলাম। তো তখন গান শুনতে শুনতে চালানোর যে আনন্দটা, তখন আর মনে হয়নি যে আমি ব্লগ করি, তখন আমি একাই ফিল নিচ্ছিলাম, তাই আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, বাড়ি পৌঁছে গিয়েছিলাম, ব্লগটা কমপ্লিট হয়নি, যদিও যাওয়ার সময় বলেছিলাম যে আমি আসার সময় তোমাদেরকে সব ইনফরমেশন দেবো। আপাতত এই পর্যন্তই, ভালো থেকো সবাই। এরপরে আবার নতুন কিছু হলে আপডেট আসবে। ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, কমেন্ট করো, কার কিরকম অভিজ্ঞতা শেয়ার করো।